এমন এক ধরনের ভালোবাসা আছে যা কখনো নিজেকে জাহির করে না। এটি দরজায় কড়া নাড়ে না, দেখার জন্য অনুরোধ করে না। এটি কেবল নিঃশব্দে স্থিরভাবে কাজ করে যায়। ঠিক যেভাবে ঝড়ের অনেক পরেও মাটির নিচে শিকড়গুলো গাছকে শক্ত করে ধরে রাখে। বেশিরভাগ মানুষ জানতেই পারে না যে এমন ভালোবাসার অস্তিত্ব আছে, যতক্ষণ না সেটি হঠাৎ প্রকাশ পায়। আর কখনো কখনো সেই মুহূর্তটি আসে একটি বিয়ের অনুষ্ঠানের মাঝখানে। দীপক মেহরা খুব নিখুঁত কোনো মানুষ ছিলেন না। তিনি নিজেই প্রথম সেটা স্বীকার করতেন। ৪৪ বছর বয়সী দীপক ছিলেন চওড়া কাঁধের মানুষ। দীর্ঘ বছর গুদামে কঠোর পরিশ্রমের ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। তার শান্ত স্বভাবকে মানুষ অনেক সময় ভুল করে রুক্ষতা বা উদাসীনতা মনে করত। কিন্তু তিনি মোটেও রুক্ষ ছিলেন না। তিনি অনেক আগেই শিখেছিলেন যে পৃথিবী কারো দুঃখের জন্য থেমে থাকে না। হয় আপনাকে এগিয়ে যেতে হবে, না হলে আপনি হারিয়ে যাবেন। তার মেয়ে ঈশার বিয়ে ছিল অক্টোবরের এক শনিবারে। দিল্লির সেই দিনটি ছিল যেন প্রকৃতির এক উপহার। সোনালি রোদ, হিমেল বাতাস আর আমলকীয় নিমগাছির পাতায় হলদেটে আভা। সাদা চেয়ার, হালকা বাজনা। উপস্থিত ২০০ জন অতিথির কারোরই ধারণা ছিল না যে এই সুন্দর বিকেলের আড়ালে ৩ বছর ধরে একটি গোপন রহস্য লুকিয়ে রাখা হয়েছে। একটি রহস্য যা আজ প্রকাশ পেতে যাচ্ছে এবং সব কিছু বদলে দিতে যাচ্ছে। তবে সেই বিয়ের অনুষ্ঠানে কি ঘটেছিল তা বুঝতে হলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে। আপনাকে ফিরে যেতে হবে তাদের বিবাহ বিচ্ছেদের দিনগুলোতে। দীপক এবং রীতার ১৪ বছরের সংসার যখন ভেঙে গেল, তখন কোনো বড় ঝগড়া বা বিশ্বাসঘাতকতা ছিল না। কিছু সংসার যেমন ধীরে ধীরে ভাটার টানের মতো শেষ হয়ে যায়, তাদেরটাও তেমনই হয়েছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে তারা বুঝতে পারল যে মাঝখানে আর কোনো টান নেই। তারা দুজন দুই মেরুর মানুষ হয়ে গিয়েছিলেন। এটাই ছিল আসল সত্য। রীতা এমন এক জীবন চেয়েছিলেন যা ছিল বড়, জাঁকজমকপূর্ণ আর সম্ভাবনায় ভরপুর। আর দীপক চেয়েছিলেন দিন শেষে সেই একই বারান্দা, একই চেয়ার আর শান্ত সন্ধে। তাদের কেউই ভুল ছিলেন না, তারা শুধু একে অপরের পরিপূরক ছিলেন না। বিচ্ছেদটা ছিল অত্যন্ত মার্জিত। তাদের মেয়ে ঈশার কথা ভেবেই তারা সচেতন ছিলেন যাতে মেয়েকে তার বাবা মায়ের শত্রুতা দেখতে না হয়। বিচ্ছেদের সময় ঈশার বয়স ছিল ১১ বছর। তার চোখে ছিল মায়ের স্বপ্ন আর স্বভাবে ছিল বাবার জেদ। সে তার মা বাবা দুজনকেই নিঃস্বার্থভাবে ভালোবাসত। সেটাই দীপকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ঈশা তাকে ভালোবাসে, ঈশার তাকে প্রয়োজন। সকালে ঘুম থেকে ওঠার জন্য এটুকুই যথেষ্ট ছিল। রীতা শহরের অন্য প্রান্তে একটি ছোট বাড়িতে চলে গেলেন। দীপক গুদামের কাছেই একটি ফ্ল্যাটে রয়ে গেলেন। কোনো আইনজীবী ছাড়াই কেবল নিজেদের মধ্যে কথা বলে তারা ঈশার দায়িত্ব ভাগ করে নিলেন, যা দেখে পরিচিত সকলেই অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা বড় কোনো অশান্তি আশা করেছিল, কিন্তু তারা পেল এক সভ্য ও মার্জিত আচরণ। তাদের মধ্যে উষ্ণতা না থাকলেও সম্মান ছিল। তারা ঈশার বাবা মা হিসেবে খুব সফল ছিলেন, যদিও একে অপরের জীবনসঙ্গী হিসেবে সফল হতে পারেননি। বিচ্ছেদের পর ৩ বছর এভাবেই কেটে গেল। ঈশা বড় হতে লাগল। দীপক কাজ করতেন, শনিবার সকালে তাকে কোচিংয়ে নিয়ে যেতেন, ভাঙাচোরা হাতে তার চুল বেঁধে দিতে শিখতেন। প্রতি মঙ্গলবার যখন ঈশা তার কাছে থাকত, তখন তারা একসাথে বসে পড়াশোনা করতেন। দীপক সব অর্থেই একজন উপস্থিত বাবা ছিলেন। তারপর একদিন সেই ফোনটি এলো। নভেম্বরের এক বৃহস্পতিবার সন্ধে রীতার ফোন দেখে দীপক একটু অবাক হলেন। সাধারণত তারা টেক্সটেই ঈশার স্কুলের বিষয় বা আনা নেওয়ার কথা সেরে ফেলতেন। ফোন তোলা মাত্রই দীপক বুঝতে পারলেন রীতার গলা অন্যরকম শোনাচ্ছে, খুবই ক্ষীণ এবং দুর্বল। রীতার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছিল, স্টেজ 2, তাই ডাক্তাররা আশাবাদী ছিলেন, কিন্তু সামনের পথটা ছিল দীর্ঘ। প্রথমে অস্ত্রোপচার, তারপর কেমোথেরাপি এবং মাসের পর মাস সুস্থ হওয়ার লড়াই। রীতা ঈশাকে খুব সাবধানে সব জানিয়েছিলেন। ঈশা কেঁদেছিল, তারপর নিজেকে সামলে নিয়েছিল। কিন্তু রীতা যা কাউকে জানাননি তা হলো এই চিকিৎসার আর্থিক বাস্তবতা। রীতা একটি ডেন্টাল ক্লিনিকে কাজ করতেন। তার বীমা থাকলেও তা সব খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল না। অস্ত্রোপচারেই বড় একটা অঙ্ক খরচ হয়ে গিয়েছিল, আর কেমোথেরাপির খরচ ছিল আরও আকাশছোঁয়া। তাকে অন্তত ৬ সপ্তাহ ছুটি নিতে হয়েছিল, আর ছুটির সময় প্রাপ্য বেতন দিয়ে ঘর চালানোই দায় ছিল। রীতা সাহায্য চাওয়ার জন্য দীপককে ফোন করেননি। তিনি ফোন করেছিলেন কারণ পরদিন ঈশার দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আর রীতাকে তখন অঙ্কোলজিস্টের সাথে দেখা করতে যেতে হবে। রীতা শুধু সেটুকুই বলেছিলেন, কিন্তু দীপক তার কণ্ঠস্বরের আড়ালে থাকা দুশ্চিন্তাটা ঠিকই ধরে ফেলেছিলেন। তিনি এই মহিলাকে ১৭.৫ বছর ধরে চেনেন। রীতা কখন সব ঠিক আছে বলে অভিনয় করছেন তা দীপক খুব ভালোই জানতেন। ফোন রাখার পর দীপক অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন।
তারপর ল্যাপটপ খুলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখলেন। তিনি কাউকে কিছু বললেন না। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি রীতাকে ফোন করে বলেননি যে আমি সাহায্য করব। তিনি কোনো কৃতজ্ঞতা বা ধন্যবাদও চাননি। তিনি সরাসরি হাসপাতালের বিলিং বিভাগে যোগাযোগ করলেন এবং রীতার অ্যাকাউন্টের সাথে নিজের নাম যুক্ত করে দিলেন। এরপর থেকে প্রতি মাসে বিমার বাইরে যে টাকাটা লাগত তা দীপক নিঃশব্দে দিয়ে যেতে লাগলেন। অঙ্কটা ছোট ছিল না। কোনো মাসে তা ছিল ২০-২৫ হাজার টাকা, আবার জটিল কোনো কেমোর পর তা লাখ টাকাও ছাড়িয়ে যেত। দীপক গুদামে বাড়তি শিফট করতে শুরু করলেন। তার সাধের পুরনো মোটরসাইকেলটি বিক্রি করে দিলেন, যা তিনি ৪ বছর ধরে ঠিক করার পরিকল্পনা করছিলেন। তিনি নিজের সব খরচ কমিয়ে দিলেন। বাইরে খাওয়া বন্ধ করলেন, সব সাবস্ক্রিপশন বাতিল করলেন। নিজের কাপড় কিনতেন ফুটপাত থেকে, আর ঈশাকে বলতেন তিনি পরিবেশ বাঁচানোর জন্য পুরনো জিনিস ব্যবহার করছেন। ঈশা হাসে বলত সে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পরিবেশবাদী বাবাকে পেয়েছে। তিনি ঈশাকেও কিছু জানাননি। তিনি চাননি ঈশা এত বড় মানসিক চাপ নিক। তিনি নিঃশব্দে ৩ বছর ধরে অস্ত্রোপচার, কেমো এবং চেকআপের সব বিল মিটিয়ে গেলেন। অবশেষে যখন রীতা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন এবং ডাক্তাররা ক্লিন চিট দিলেন, তখন রীতা কেঁদে ফেলেছিলেন, আর ঈশা খুশিতে হাসপাতালের করিডোরে নেচেছিল। ৩ বছরের সেই বিলের বোঝা দীপক বয়ে নিয়েছিলেন ঠিক সেভাবেই, যেভাবে শিকড় গাছকে ধরে রাখে। তিনি কখনো ভাবেননি যে কেউ এটা জানতে পারবে। ঘটনাটি জানাজানি হল প্রায় আকস্মিকভাবে। ঈশার বয়স যখন ২২, তখন মানসের সাথে তার বিয়ে ঠিক হল। মানস একজন দয়ালু ও বুদ্ধিমান তরুণ। বিয়ের পরিকল্পনা চলল ১ বছর ধরে। রীতা নিজের সর্বস্ব দিয়ে এই বিয়ের আয়োজন করছিলেন, যেন তিনি তার ফিরে পাওয়া জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করতে চান। বিয়ের অনুষ্ঠানের জন্য ভেন্যু বুকিং করার সময় রীতা ম্যানেজারকে কথার প্রসঙ্গে বলেছিলেন যে অসুস্থতার পর তার আর্থিক অবস্থা একটু খারাপ ছিল। ম্যানেজার ভদ্রতা করে জিজ্ঞেস করলেন যে তিনি কোনো আর্থিক সহায়তা পেয়েছিলেন কিনা। রীতা বললেন তার বীমা সব সামলে নিয়েছে, কিন্তু তখনই রীতা একটু থমকে গেলেন। চিকিৎসার সেই ভয়াবহ দিনগুলোতে তিনি এতটাই ক্লান্ত আর অসুস্থ ছিলেন যে আর্থিক খুঁটিনাটি দেখার শক্তি তার ছিল না। তিনি শুধু জানতেন বিলগুলো পরিশোধ হয়ে যাচ্ছে। সেদিন রাতে তিনি ৩ বছরের সব হাসপাতালের স্টেটমেন্ট বের করলেন। নিজের রান্নাঘরের টেবিলে বসে তিনি প্রতিটি পৃষ্ঠা পড়লেন, আর সেখানে প্রতিবারই গ্যারেন্টার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে যার নাম লেখা ছিল তা হল দীপক মেহরা। রীতা সেদিন রাতে দীপককে ফোন করেননি। তিনি বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। তার বিচ্ছেদ হওয়া স্বামী, যার কাছ থেকে তিনি দূরত্ব বজায় রাখতেন, যাকে তিনি মাঝে মাঝে মনে মনে ঈর্ষা করতেন যে তিনি সুস্থ আছেন আর রীতা কষ্ট পাচ্ছেন, সেই মানুষটি নিঃশব্দে তার সব খরচ মিটিয়েছেন। রীতা সেদিন রাতে এমনভাবে কাঁদলেন যা ক্যান্সার ধরা পড়ার দিনেও কাঁদেননি। এই কান্না ছিল কৃতজ্ঞতার, এই কান্না ছিল অনুশোচনার। তিনি ঠিক করলেন তিনি ঈশাকে সব বলবেন, কিন্তু সঠিক সময়। সেই সঠিক সময়টি এলো বিয়ের দিন। রিসেপশন ছিল ঈশার স্বপ্নের মতো, ঝকঝকে আলো, হালকা বাজনা আর প্রিয়জনদের ভিড়। যখন মানস দেখল ঈশা কনের সাজে হেঁটে আসছে, তার চোখে জল এসে গেল। আর দীপক সামনের সারিতে বসে নিজের মেয়ের দিকে তাকিয়ে হাসছিলেন আর কাঁদছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে রীতা মাইক্রোফোন হাতে নিলেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রীতা বলতে শুরু করলেন, আমি খুব একটা ভালো বক্তৃতা দিতে পারি না, কিন্তু আজ সবার সামনে আমার মেয়ের বাবাকে নিয়ে কিছু কথা বলা দরকার, কারণ ঈশার জানা উচিত তার বাবা আসলে কেমন মানুষ। তিনি দীপকের দিকে তাকালেন। ৩ বছর আগে যখন আমি খুব অসুস্থ ছিলাম, আমি ভেবেছিলাম আমার বীমা সব খরচ চালাচ্ছে, কিন্তু মাত্র ৬ সপ্তাহ আগে আমি জানতে পেরেছি যে পুরো ৩ বছর ধরে দীপক নিঃশব্দে আমার চিকিৎসার প্রতিটি বিল মিটিয়েছেন। তিনি কোনোদিন আমাকে জানতে দেননি, কোনোদিন ধন্যবাদও চাননি। পুরো ঘর তখন পাথরের মতো শান্ত। রীতা ভেজা গলায় বললেন, আমি তার প্রাক্তন স্ত্রী ছিলাম, আমার ওপর তার কোনো দায় ছিল না, কিন্তু তিনি নিঃশব্দে তার সবটুকু দিয়ে আমাদের পরিবারকে আগলে রেখেছেন। আজ ঈশা এখানে দাঁড়িয়ে আছে, আমি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি, এটা কেবল দীপকের জন্য। রীতার গলা ভেঙে এলো। ধন্যবাদ দীপক, ধন্যবাদ সব কিছুর জন্য। ঈশা এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। দীপক আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ের কাঁধে মাথা রেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন।
এই কান্না দুঃখের ছিল না, এটা ছিল এক অদ্ভুত স্বস্তির। কেউ একজন শেষ পর্যন্ত তার সেই নিঃশব্দ ত্যাগের মর্যাদা বুঝতে পেরেছে। অনেক রাতে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মেহমানরা চলে গেছেন, তখন রীতা দেখলেন দীপক একাকী বারান্দায় বসে আছেন। রীতা তার পাশে গিয়ে বসলেন। কিছুক্ষণ নীরবতার পর জিজ্ঞেস করলেন, কেন কাউকে কিছু বললে না? দীপক অনেকক্ষণ পর বললেন, কারণ সেই সময় তোমার উপর আর কোনো মানসিক চাপ আসুক তা আমি চাইনি। তোমার লড়াইটা এমনিতেই অনেক কঠিন ছিল। রীতা তার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকালেন, যার সম্পর্কে তিনি একসময় ভুল ধারণা পোষণ করেছিলেন, আজ তাকে নতুন করে চিনলেন। রীতা বললেন, তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ দীপক। দীপক শান্তভাবে বললেন, আমি শুধু ঈশার বাবা হওয়ার দায়িত্বটুকু পালন করেছি, যা দরকার ছিল সেটুকুই করেছি। মাথার উপরে আলোকসজ্জার বাতিগুলো তখনও জ্বলছিল। ভিতরে তাদের মেয়ে তার স্বামীর সাথে হাসি মুখে কথা বলছিল। রাতটা ছিল শান্ত, স্নিগ্ধ এবং পূর্ণ। দীপকের কাছে এটুকুই ছিল যথেষ্ট, আসলে যথেষ্টের চেয়েও অনেক বেশি। আপনার জীবনেও কি এমন কেউ আছেন যিনি নিঃশব্দে আপনাকে আগলে রাখেন? এই গল্পটি তাদের জন্য। শেয়ার করুন তাদের সাথে, যাদের ত্যাগের কথা হয়তো কোনোদিন উচ্চ স্বরে বলা হয়নি। আপনার একটি শেয়ার হয়তো কাউকে অনুভব করাবে যে তার নিঃশব্দ ভালোবাসা আজ স্বীকৃতি পেয়েছে।